আমন্ত্রণ সন্ধ্যার এসটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি দিলরুবা আফরোজ। শুরুতেই জানাবো শিরোনাম। সংলাপ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে দাবি ওবায়দুল কাদেরের। সরকার শপথ নেওয়ার পর নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর। ভোট ডাকাতির অভিযোগে আওয়ামী লীগকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের। নির্বাচন বাতিলের এজেন্ডা ছাড়া সংলাপ নয়। ঐক্যফ্রন্ট নেতাদের বক্তব্য অসাংবিধানিক মন্তব্য আইনমন্ত্রীর। ইশতেহারের জন্যই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে জানালেন এইচ.টি. ইমাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও ত্রুটির অভিযোগ টিআইবির। 50টি আসনের উপর গবেষণার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ। সংলাপ নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে নির্বাচন হয়ে যাওয়ায় সংলাপের কোনো প্রয়োজন নেই। এ সময় আসন্ন উপজেলা নির্বাচন জোটগতভাবে হবে না বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। 19 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে প্রস্তুতি সভার। এতে যোগ দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনভোগান্তি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে সমাবেশে উপস্থিত হতে হবে। এ সময় তিনি জানান, রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য আবারও গণভবনে আমন্ত্রণ জানানো হবে। নির্বাচন দেশে বিদেশে প্রশংসিত হওয়ায় সংলাপের প্রশ্নই ওঠে না মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে আবারও সংলাপের প্রস্তাব হাস্যকর। সংলাপ নিয়ে ধূম্রজাল, সংলাপ নিয়ে তো আমরা কিছু বলিনি। সংলাপের কোনো বিষয় নেই। শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানোর অর্থ সংলাপ নয়। আর সংলাপ নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজনও নেই। আগামী মার্চে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচন এবারও জোটগতভাবে হবে না জানিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, এবারই প্রথম দলীয় প্রতীকে এ নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে করি, এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো করিনি। জরিপের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফারজানা শোভা, এসটিভি, ঢাকা। নির্বাচনের নামে প্রহসন ও ভোট ডাকাতির অভিযোগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলেই সংলাপে অংশ নেবেন বলেও জানান তিনি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন যশোর জেলা যুবদল কর্মী ফয়সাল হোসেনকে দেখতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। এদিকে আরেক নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, চালের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মঞ্জুর মিলন। রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় আহত যশোর জেলা যুবদল নেতা ফয়সাল হোসেনকে দেখতে ঢাকা মেডিকেলে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফয়সালের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। সংসদ নির্বাচনে ভোট ডাকাতির জন্য ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। দুঃখজনক ব্যাপার হচ্ছে, তারপরে তো লজ্জা বলে একটা কথা থাকে, তো সে লজ্জাও নেই, শরমও নেই। হচ্ছে মহাবিজয়, এমন মহাবিজয় সারা দেশের মানুষের মুখে একটু হাসি নেই কোথাও। এত বড় একটা চুরি করেছে, ওই চুরির সামাল দিতে পারছে না আর কি, মাথা প্রবলেম হচ্ছে। কাদের সাহেবকে গিয়ে বলেন প্রথমেই স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ চাইতে। এ সময় উঠে আসে সংলাপ প্রসঙ্গ। নির্বাচন বাতিল নিশ্চিত করা হলে বিএনপি সংলাপে যাবে বলে জানান দলটির মহাসচিব। অন্যান্য জাতি দল মৎস্যকরের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রিজভী আহমেদ। মাত্র এক সপ্তাহে প্রতি কেজি চালের দাম 6 থেকে 8 টাকা বেড়েছে, এমনটা জানিয়ে তিনি অভিযোগ করেন সরকার দলীয়রাই সিন্ডিকেট করে এই দাম বাড়িয়েছে। সরকার দলীয় সিন্ডিকেটের লোকেরাই কারসাজি করে এই দাম বৃদ্ধি করেছে। ভোট ডাকাতির নির্বাচনে সহযোগিতা করে এখন ফায়দা নিতেই চালের দাম বৃদ্ধি করেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা খাদ্যমন্ত্রীর আছে কিনা সেটাই বড় প্রশ্ন। গরিব মানুষের পকেট কেটে সরকার দলীয়রা বিপুল টাকা লুটে নিচ্ছে, যে কারণে ভবিষ্যতে দেশে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন
রুহুল কবির রিজভী, সম্ভব ছিল না। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক মনে করেন পুনর্নির্বাচনের দাবিতে মির্জা ফখরুল সহ ঐক্যফ্রন্ট নেতাদের বক্তব্য অসাংবিধানিক, অযৌক্তিক ও জনমতের প্রতি অশ্রদ্ধার বহিঃপ্রকাশ। রাজধানীতে একটি অনুষ্ঠানে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নারীদের অধিকার ও উন্নয়নে সরকার বদ্ধপরিকর, তাই আল্লামা শফির মন্তব্য সরকারের নীতিতে কোনো পরিবর্তনই আসবে না। মিজান আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর থেকে আবারও নির্বাচনের দাবি জানিয়ে আসছেন মির্জা ফখরুল সহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। আমাদের এজেন্ডা তো একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে। রাজধানীর একটি অনুষ্ঠানে ঐক্যফ্রন্ট নেতাদের ওই দাবির সমালোচনা করেন আইনমন্ত্রী। এটা মোটেও সাংবিধানিক নয় এবং এটা অত্যন্ত অযৌক্তিক। জনগণ ভোট দিয়েছে এবং আমার মনে হয় যে জনগণকে এরকমভাবে অসম্মান করার কোনো অধিকার ঐক্যফ্রন্টের নাই। সম্প্রতি নারী অধিকার ও শিক্ষা বিষয়ে আল্লামা শফির কয়েকটি মন্তব্যকে দুঃখজনক উল্লেখ করে প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। এই সব উক্তি দেশ পরিচালনায় বা নীতির কোনো পরিবর্তন আনবে না। নারী অধিকারের প্রতি আমরা কমিটেড এবং সেটা আরও দৃঢ় হবে, আরও এগিয়ে যাবে, সেটাই এই সরকারের নীতি এবং বিশ্বাস। এর আগে বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জাফরুল হাসানের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী সংসদেই বহুল প্রত্যাশিত বৈষম্য বিলোপ আইন ও সাক্ষ্য আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সাক্ষ্য আইন আর অ্যান্টি ডিসক্রিমিনেশন অ্যাক্ট এইবারের পার্লামেন্টে যেন আমরা প্লেস করতে পারি সেই রকম একটা ব্যবস্থা করা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে শুধুমাত্র ইশতেহারের জন্য, তাই ইশতেহার বাস্তবায়ন করাই হবে প্রধান চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। এ সময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান বলেন, দেশের অর্থনৈতিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ শুরু করবে সরকার। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব মন্তব্য করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 উপদেষ্টা এইচ.টি. ইমাম, মশিউর রহমান, গওহর রিজভী, তৌফিক এলাহি চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক পুনর্নিয়োগ পাওয়ায় ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান বলেন, দেশের অর্থনীতি খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্নীতিও খতিয়ে দেখা হবে। যারা এই সকল অপরাধের অপরাধী তাদের অনুসন্ধান করে তদন্ত করে আইন অনুযায়ী তাদেরকে সাজা দেওয়া, এবং সেটাও সরকার পদক্ষেপ নিয়েছে। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের মতে, দুর্নীতি এবং অপচয় রোধ করা গেলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। অপচয়গুলো যদি বন্ধ করতে পারি, দুর্নীতি যদি রোধ করা যায় যতদূর সম্ভব, এবং জঙ্গিবাদ যদি দমন করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ অবশ্যই অনেক দ্রুত এগিয়ে যাবে। সুশাসন নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান শত্রু মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ নিশ্চিহ্নের তাগিদও দেন তিনি। আঞ্জাম খালেক, এসএটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানোবে। সকালে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে দেখা করতে আসেন। পারস্পরিক সৌহার্দ্য বিনিময় শেষে তিনি দুদেশের মধ্যে বিদ্যমান ভালো সম্পর্কের কথা তুলে ধরেন। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর নেপালের বিদায়ী রাষ্ট্রদূত চোপলাল ভূষাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নেপাল ও বাংলাদেশের আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। নেপালে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধিতে প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান চোপলাল ভূষাল। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা, ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করা সহ নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি হয়েছে। এসব তথ্য উঠে এসেছে টিআইবির গবেষণায়। রাজধানীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 50টি আসন নিয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান এসব তথ্য তুলে ধরেন।
এ সময় স্বাধীন বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে এসব অনিয়ম ও ত্রুটি তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকে 10 জানুয়ারি পর্যন্ত 50টি আসনের 107 প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্র সহ সার্বিক পর্যালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে নির্বাচনের বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি উঠে এসেছে বলে জানায় তারা। বুথ দখল করে প্রকাশ্যে সিল মেরে জাল ভোট দেওয়া, ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা, ভোট গ্রহণ শুরু হওয়ার আগে ব্যালট পেপার ভর্তি বাক্স রাখা, ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া এবং প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া। নির্বাচনে প্রার্থীরা 21 ধরনের আচরণবিধি লঙ্ঘন করেন। পাশাপাশি এবারও তাদের বেঁধে দেয়া 25 লাখ টাকা ব্যয় সীমার 5 গুণ খরচের প্রমাণ পেয়েছে টিআইবি। অনিয়মে সরকার দলীয় প্রার্থীরা এগিয়ে রয়েছে বলেও গবেষণায় উঠে এসেছে। গণতন্ত্রের পূর্ব শর্ত হিসেবে সুশাসন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষ্যে এসব অনিয়ম খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি সংস্থাটির প্রধান নির্বাহী পরিচালকের। অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এই অর্থে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তবে এটিকে আংশিক অংশগ্রহণমূলক বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে প্রার্থিতা ছিল দলের, সবগুলো দলের, কিন্তু সবগুলো দলের সমান প্রচারণা ছিল না। বিশেষ করে ভোটারদেরও সমান, তাদের অধিকার অনুযায়ী, তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দেওয়ার মতো সমান সুযোগ ছিল না। একটি কাজ সরকার অবশ্যই করতে পারে, সেটা হচ্ছে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেগুলো বিচার বিভাগীয় তদন্তের উদ্যোগ গ্রহণ করতে পারে। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও মনে করছে সংস্থাটি। গণতন্ত্রের জন্য এই উদাহরণই থাকে যে যেখানটায় সবার সমান সুযোগ থাকে না, সেখানে নির্বাচনটা বিতর্কিত হয়ে গেলে একটা সংশয় থেকেই যায় যে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলেন তারা আমাদের কতখানি প্রতিনিধিত্ব করবে। নির্বাচন কমিশনের কাছেই মূলত আমরা এই কথাগুলি বলেছি, এই অভিযোগগুলি পৌঁছাবার চেষ্টা করেছি। ভবিষ্যতে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের প্রশাসন ও নির্বাচন কমিশনে নিয়োগ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং নির্বাচন প্রক্রিয়া ডিজিটালাইজড করা সহ বেশ কিছু সুপারিশ করেছে টিআইবি। সেটা স্থানীয় সরকারেই হোক কি জাতীয় সরকারেই হোক। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। 43টি আসনের বিপরীতে প্রথম দিনই বিতরণ করা ফর্মের সংখ্যা 500 ছাড়িয়েছে। ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে বলে মনে করেন আগ্রহীরা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সংসদের 50টি সংরক্ষিত আসনের মধ্যে পাবে 43টি। এ দলের মনোনয়ন পেতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ভিড় করেন আগ্রহী নারী প্রার্থীরা। মঙ্গলবার সকাল 10টায় মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ একটি বুথে এবং চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের জন্য অন্য আরেকটি বুথ থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করা হচ্ছে। 30,000 টাকা, জাতীয় পরিচয়পত্র ও রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দিয়ে ফর্ম সংগ্রহ করছেন আগ্রহীরা। সিদ্ধান্ত নেত্রীর আমি কাজ করেছি দীর্ঘদিন যাবৎ নারীদের জন্য। আগামী দিনে আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের যে স্বপ্ন এঁকেছেন তার শরীক হওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। আমি মনে করি যে আমাদের মতো মানুষ আসলে নেত্রীর যে উন্নয়ন, এই উন্নয়নের সুবিধাটা এই প্রান্তিক জনগণকে পৌঁছে দেওয়ার জন্য আমরা যে জিনিসটি করতে পারবো সেই জিনিসটি অন্য কেউ করতে পারবে না। আমি ঢাকা জেলাকে প্রত্যেকটা থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমার কমিটি আছে, এজন্য আমি মনে করি যে আমাকে দিলে আমি অনেক ভালো করব। মনোনয়ন ফর্ম কেনা, প্রার্থীদের প্রত্যাশা, দুঃসময়ে দলের পাশে থাকা, তৃণমূলের রাজনীতির সাথে সম্পৃক্ততা, স্থানীয় জনগণের মাঝে জনপ্রিয়তার বিষয়গুলোই মূল্যায়ন করা হবে। ঢাকা সিটি কর্পোরেশনে ইলেক্টেড কাউন্সিলর ছিলাম, এখন সাধারণ সম্পাদিকা। সমস্ত নারী সমাজের আমার প্রতি অনেক তাদের চাওয়া আছে এবং আমার অনেক কাজ করার সুযোগ আছে। অবশ্যই জননেত্রী শেখ হাসিনা আমাকে তৃণমূল মূল্যায়ন করলে আমাকে নেত্রী অবশ্যই মূল্যায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেখানে দেবেন আমি সেখানে কাজ করতে চাই। 18 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম। তবে প্রত্যাশীদের ভিড় বেশি থাকলে সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছে আওয়ামী লীগ। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের উদ্বেগ নিরসনে ডিজিটাল নিরাপত্তা আইন সহ উদ্বিগ্ন হওয়ার মতো সব আইন নিয়ে নতুন করে কাজ করবে সরকার।
চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। ডক্টর হাসান মাহমুদ আরও জানান, ভুইফোর অনলাইন পত্রিকা ও অনলাইন টিভি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নবম ওয়েস্টবোর্ড বাস্তবায়ন ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের ওয়েস্টবোর্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনার পাশাপাশি মিডিয়া হাউসগুলো ওয়েস্টবোর্ড বাস্তবায়ন করছে কিনা সে ব্যাপারেও মনিটরিং করা হবে বলে জানান তথ্যমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইন বলুন, অন্যান্য আইন বলুন, যে কোনো আইনের প্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে সেই উদ্বেগ নিরসন করার লক্ষ্যে আমি প্রথম দিন থেকে বলেছি আমি কাজ করি। এই জন্য অনলাইনের জন্য একটি নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি করলে তাদের বিচারসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সাভারের খাগান এলাকায় একটি ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলনে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। ভূমিমন্ত্রী আরও বলেন, তার মন্ত্রণালয়ের কেউ দুর্নীতি করতে পারবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাও দেন তিনি। এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের 28 ফেব্রুয়ারির মধ্যে সম্পদের হিসাব চাওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। কারো বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে অবশ্যই সেটা বিচার হবে। সেখানে সে যদি আমিও হয়ে থাকি, আমারও কিন্তু বিচার হতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত গাইবান্ধা 03 আসনের ভোট গ্রহণকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে প্রচারণা। দিন যতই ঘনিয়ে আসছে গণসংযোগে ততই জোর দিচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের দিনরাত ব্যস্ত সময় কাটছে। তবে শত যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান এলাকাবাসী। গাইবান্ধা প্রতিনিধি কায়সার প্লাবনের প্রতিবেদনে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধায় 5টি আসনের মধ্যে 4টি আসনে ভোট গ্রহণ হয়েছে, যেখানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে মহাজোট। তবে গাইবান্ধা 3 আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী TIM ফজল রাব্বী চৌধুরী মারা যাওয়ায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর আগামী 27 জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণের পর থেকে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আসনটিতে এবার যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। এবার কাছে ভোটের পরিবেশ তৈরি করেছেন, এতে নির্বিঘ্নে নির্ভয়ে আমরা ভোট কেন্দ্রে যে আমাদের মনোনীত প্রার্থীকে আমরা ভোট দিতে পারবো। অতীতে যারা আমাদের পাশে ছিল, এখনো যারা আমাদের পাশে থাকবে, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা তাদেরকে ভোট দিব। এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থী। হাট বাজার বন্ধ না, একদম ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছি। মানুষের যে রিসপন্ড, তারা অল্টারনেটিভ কোনো মার্কা চেনে না, একটা মার্কা চেনে নৌকা মার্কা। তাতে আমি বিশ্বাস করি এখান থেকে আওয়ামী লীগকে সরানো হটানো খুব দুষ্কর ব্যাপার। অতীতের উন্নয়ন কর্মকাণ্ড এবং তরুণ নেতৃত্বের প্রতিষ্ঠায় ভোটারদের মন জয় করতে পেরেছেন দাবি এই প্রার্থীর। ভিশন 2021 রয়েছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতদুপুর পলাশবাড়িকে আমরা একটি ডিজিটাল উপজেলা সহ একটি আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করব। এখানে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীও আছেন ভোটের মাঠে। তবে বিএনপির প্রার্থী অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক মনোনয়নপত্র দাখিল করলেও দলের সিদ্ধান্তে প্রত্যাহার করে নিয়েছেন। এই নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। অন্যান্য সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে না, সো আমাদের পর্যাপ্ত ফোর্স আছে, আমাদের নিরাপত্তা ব্যবস্থাও ভালো। আমরা আশা করি একটি সুন্দর এবং একটি নিরপেক্ষ নির্বাচন আমরা এখানকার জনগণকে উপহার দিতে পারবো। মহাজোট থেকে আসনটি উন্মুক্ত রাখায় একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে 5 জন প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ভোট যুদ্ধে আছেন মহাজোটের 3 প্রার্থী। এখানে মোট ভোটার সংখ্যা 4,11,941 জন। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় 2,23,693 আর পলাশবাড়ী উপজেলায় 1,88,248 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। স্থগিত হওয়া এই আসনটি আগামী 27 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা, দিনরাত পরিশ্রম করছে, ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে সাধারণ ভোটাররা বলছে এবারের নির্বাচনে সৎযোগ্য একজন প্রার্থীকেই বেছে নিতে চান তারা, যারা এলাকায় উন্নয়ন করবে ও দুঃখী মানুষের পাশে সবসময় থাকবে। সাদুল্লাপুর পলাশবাড়ি থেকে কায়সার প্লাবন, এসএটিভি, গাইবান্ধা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস খাদে পড়ে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 3 জন। পুলিশ জানায় দুপুর 2:30টার দিকে রাজধানীর খিলগাঁও থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস সিলেটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায়। এরপর প্রথমে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে, পরে সেটি খাদে পড়ে ঘটনাস্থলেই 5 জন নিহত হয়।
হতাহতদের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্তত 10টি কারখানার শ্রমিক সহ সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। সকাল থেকেই জামগড়া নরসিংহপুর এলাকার 10টি কারখানা শ্রমিক সহ শিল্পাঞ্চলের শ্রমিকরা দল বেঁধে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করেছে। স্বাভাবিক দিনের মতোই প্রতিটি কারখানায় চলছে উৎপাদন। কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে ইকোনমিক ডিপ্লোম্যাসি বাস্তবায়নের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তার মতে, রোহিঙ্গা ইস্যুটি দীর্ঘদিন জিইয়ে রাখলে এ অঞ্চলে অশান্তি সৃষ্টি হতে পারে। প্রথম সফর প্রতিবেশী দেশ ভারতেই হবে জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে শুধু তিস্তা নয়, আরও অনেক ইস্যুকে গুরুত্ব দেওয়া হবে। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহ রিপোর্ট। নতুন সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেওয়ার পর এটাই ডক্টর একে আব্দুল মোমেনের সিলেটে প্রথম সফর। তাই প্রথমবার নিজ এলাকায় পৌঁছে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেও যান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, উন্নয়ন প্রতিশ্রুতির বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইকোনমিক ডিপ্লোমেসি নীতি চালুর গুরুত্ব দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী বেশি যেটার উপর জোর দিয়েছেন, একাধিক রূপরেখা তৈরি 2021, 2030, 2041 সাল। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিভিন্ন রকম রূপরেখা যাতে আমরা অর্জন করতে পারি, সেই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহায়কের ভূমিকা পালন করবে। সেই জন্য আমার বড় আপনার এমফেসিস হচ্ছে যে ইকোনমিক ডিপ্লোমেসি। এ সময় রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত না করে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতার উপর গুরুত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী। এই সমস্যা যদি অনেক দিন দিয়ে রাখা হয় তাহলে এই অঞ্চলে অশান্তি সৃষ্টি হতে পারে। তার ফলে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে, মায়ানমারও ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে আমাদের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র তাদেরও কিন্তু স্বার্থ বিঘ্নিত হবে। এই জন্য সকলের মঙ্গলের জন্য এই সমস্যার সমাধান সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে সমাধান প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রথম প্রতিবেশী দেশ ভারত সফরের কথা জানিয়ে মন্ত্রী বলেন, তিস্তা চুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। অনেক দূর আলোচনা হয়েছে, আমরা আলোচনা চালিয়ে যাব এবং আমি সবসময় আশাবাদী পৃথিবীর মধ্যে থ্রু পার্টনারশিপ অ্যান্ড কোলাবোরেশন যাতে আমরা দেশের উন্নয়ন করতে পারি, মানব জাতির উন্নয়ন করতে পারি। আমাদের দেশের লোক ছাড়াও এই পৃথিবীর থেকে সংঘাত, যুদ্ধ বিগ্রহ যাতে কমাতে পারি, সেই জন্য আমি তাদের আপনার সহযোগিতাও কামনা করেছি। বিশ্বে সংঘাত বন্ধে কাজ করবে বাংলাদেশ, এমন আশাও প্রকাশ করেন নয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আব্দুল আলিম শাহ, এসএটিভি, সিলেট। রাজশাহী পাটকলে প্রায় 3 বছরের উৎপাদিত পাটজাত পণ্য পড়ে আছে গুদামে, কোনো বিক্রি নেই। এর পেছনে অবশ্য আন্তর্জাতিক বাজারের অস্থিরতাকেই দায়ী করা হচ্ছে। তবে এসব পণ্য দ্রুত বিক্রির উদ্যোগ নেওয়া না হলে নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পাটকল শ্রমিক কর্মচারীরা। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। রাজশাহী জুট মিলের নানা সংকট নিয়ে জিয়াউল গনি সেলিমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন আবু সাইদ। 260 রুমের রাজশাহী পাটকলে প্রতিদিনের উৎপাদন ক্ষমতা 21.78 মেট্রিক টন। এখানে মূলত তৈরি হয় চিকন ও মোটা বস্তা। প্রতি মেট্রিক টন চিকন বস্তা উৎপাদনে খরচ পড়ে 1.5 লাখ টাকার কাছাকাছি। তবে মোটা বস্তা উৎপাদনে খরচ খানিকটা কম। দেশে উৎপাদিত পাটজাত পণ্য বিক্রির প্রধান বাজার বহির্বিশ্ব, কিন্তু গেল কয়েক বছর ধরে সে বাজার হারাতে বসেছে বাংলাদেশ। রপ্তানিমুখী দেশগুলোতে নানা সংকট এখনও অব্যাহত থাকায় কমে গেছে চাহিদাও। এ কারণে পাটকলের গুদামে জমা পড়েছে উৎপাদিত পণ্যের তোপ। সরকার টাকা দিতে পারছে না, মাল বিক্রি করছে না, জিএসপি সুবিধা তার বদ্ধ, তারা আন্তর্জাতিক বাজার ধরে রাখতে পারছে না, এই কারণে মাল বিক্রি হচ্ছে না। দীর্ঘদিন মাল বেল করা মাল বেশি দিন থাকলে মালটা ড্যাম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়।
তাই আমি সরকারের কাছে অনুরোধ করব মালটা যেন অতি তাড়াতাড়ি সেল করার ব্যবস্থা করতে পারে। 2016 সাল থেকে রাজশাহী পাটকলে উৎপাদিত পাটজাত পণ্য জমা আছে, যা হিসাবের খাতায় 10,000 বেল। কিন্তু উৎপাদিত এসব পণ্য বিক্রি করতে না পারায় হতাশায় পড়েছে পাটকল সংশ্লিষ্টরা। আমাদের মোটামুটি 50 কোটি টাকার মতন মাল জমা হয়ে গেছে। মাল বিক্রি মোটামুটি 16 সাল থেকে এই সমস্যাটা, মানে বহির্বিশ্বে যেহেতু আমাদের মাল সুদান, মিশর, জর্দান এসব দেশে যায়, এসব দেশে তো বিভিন্ন সমস্যা। নতুন সরকার পাটজাত পণ্যের বাজার পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতাদের। এখন ধরেন আমার মেলে প্রায় 40 থেকে 45 কোটি টাকার মাল জমা আছে, মাল বিক্রি নেই। কারণ এই মালটা বিক্রি হয় ফরেন কান্ট্রি, এখন ফরেন কান্ট্রি তো আর আমরা নেতারা মাল বেচতে পারবো না। সরকারের কাছে এই প্রত্যাশা রাখবো, সরকার যেন আমাদের এই সমস্যাটা সমাধান করে দেয়। যদিও পাটকলের বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে, এমন চিঠি দেখিয়ে ক্যামেরার সামনে আসতে চাননি রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের প্রকল্প প্রধান ইঞ্জিনিয়ার জিয়াউল হক। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী। গত কয়েক বছরের মধ্যে বগুড়ায় এবার আমন ধানের রেকর্ড পরিমাণ ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে চাষ হয়েছে। ভালো ফলন পেয়ে বেশ লাভবান আর খুশি কৃষকরা। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ রেহমান। গোলা ভরা ধান আর বুক ভরা গান, সেই প্রবাদ বাক্য যেন ফিরে এসেছে এবার। গ্রামে এখন কৃষকের উঠান আর গোলা ভরা শুধু ধান আর ধান। একসময় প্রতি বিঘায় আমন ধান হতো 10 থেকে 12 মণ, সেই জমিতে এবার ধান হয়েছে 16 থেকে 18 মণ। সার, পানি আর ভালো আবহাওয়ার কারণে বেড়েছে ফলন। আমন ধান এরকম কোনোবার হয়নি, আমরা এতে কৃষকেরা খুবই খুশি। গতবারের চেয়ে আবহাওয়া ভালো থাকায় এবার ফলন মোটামুটি আমরা ভালো পাচ্ছি। ঝড় বৃষ্টি না হওয়ার জন্য করে মনে করেন ধানটা একটু খুব ভালো হচ্ছে আর কি। কৃষি বিভাগের হিসেবে বগুড়ায় 1,65,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও 21,000 হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। এতে চাল হবে প্রায় 6 লাখ মেট্রিক টন। এবার চলতি মৌসুমে ধান যে আমরা পেয়েছি তাতে আমরা খুব খুশি। আমার বুদ্ধির বয়সে ধানের ফলন এত হচ্ছে যে এইবারই বেশি। প্রতি হেক্টরে 0.8 মেট্রিক টন ফলন বেড়েছে, জানালেন এই কৃষি কর্মকর্তা। ধান উৎপাদনের যে সমস্ত লজিস্টিকের প্রয়োজন হয় সেটা এই সময় অ্যাভেলেবেল ছিল, অর্থাৎ সার, সেচ সবটাই নিয়ন্ত্রণে ছিল, পানির স্বল্পতা ছিল না, আবহাওয়া অনুকূল ছিল, যার ফলে উৎপাদন গত বছরের তুলনায় এবছর একটু বেশি হয়েছে। ধানের উপযুক্ত দাম পেতে নতুন উদ্যোগ চান এ অঞ্চলের কৃষকরা। আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রশাসনিক জটিলতা ও অবকাঠামোগত অসুবিধার কারণে গতি নেই বৈদেশিক বাণিজ্যে। এ বন্দর দিয়ে 78টি পণ্য আমদানির অনুমতি থাকলেও 19 থেকে 20টিরও বেশি পণ্য আমদানি করতে পারছে না ব্যবসায়ীরা। কর্মকর্তা নিয়োগ ও স্থলবন্দর কর্তৃপক্ষের সার্বিক সক্ষমতা বাড়ানো গেলে এই বন্দরে আমদানি রপ্তানিতে গতি বাড়বে। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদনে বিস্তারিত। 1996 সালের 15 মে 21টি পণ্য নিয়ে শুল্ক স্টেশন হিসেবে ভোমরা স্থলবন্দর যাত্রা শুরু করে। 2010 সালে আরও 26টি পণ্য নতুন করে যুক্ত হয়। এরপর 2018 সালের অক্টোবর মাসে জাতীয় রাজস্ব বোর্ড ভোমরা বন্দরে নতুন 31টি পণ্য আমদানি রপ্তানির অনুমতি দেয়। কিন্তু অবকাঠামোগত অসুবিধা ও প্রশাসনিক জটিলতার কারণে 78টি পণ্য আমদানির অনুমতি থাকলেও সময়ভেদে 19 থেকে 20টির বেশি পণ্য আমদানি করতে পারছে না বন্দর ব্যবহারকারীরা। রপ্তানির ক্ষেত্রে রয়েছে একই জটিলতা। কর্মকর্তা না থাকায় উচ্চ করযুক্ত পণ্য সংরক্ষণ ও হ্যান্ডেলিংয়ের সক্ষমতা এই বন্দর কর্তৃপক্ষ না থাকায় আমদানিকারকরা ভোমরা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই বন্দরে অবকাঠামো উন্নয়ন অতি জরুরি। এই বন্দরে 79টি পণ্য আমদানি রপ্তানির অনুমতি থাকলেও কিছু পণ্য অল্প গুটি কয়েক পণ্য ছাড়া আমদানি রপ্তানি হতে ব্যাহত হচ্ছে। অনেক ব্যবসায়ী এখান থেকে না এসে অন্য করে মাল তারা ক্রয় করে,
এতে সরকার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজস্ব আয় কমে যাচ্ছে সরকারের। সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নেতারা বলছেন দেশের অন্যান্য বন্দরের তুলনায় ভোমরা বন্দরের গুরুত্ব অনেক বেশি। আমাদের এই ভোমরা স্থল বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর। আমদানি রপ্তানির জন্য অবকাঠামোগত অসুবিধা দূর করতে হবে বলে জানিয়েছেন এই রাজস্ব কর্মকর্তা। সর্বমোট মিলিয়ে 19 হইতে 20টা পণ্য এখন নির্মিত আসে। আর নতুন যে পণ্যগুলো এখানে অনুমোদন দেওয়া হচ্ছে, এই পণ্যগুলো এখনও আমদানিকারকেরা এই বন্দর দিয়ে আমদানি করেন না বলে আসে না। যদি ওনারা আমদানি করতে চান অবশ্যই আমাদের এই বন্দর দিয়ে তারা এই পণ্যগুলো আমদানি করতে পারবে। বন্দরে যে জায়গা রয়েছে তাতে আমদানিকৃত সকল পণ্য আনলোড করা সম্ভব হচ্ছে না, তবে এরই মধ্যে বন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে 10 একর জমি অধিগ্রহণের প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে এবং অধিগ্রহণের বিষয়টি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রক্রিয়াধীন আছে। দ্রুত সব ধরনের পদক্ষেপ নিলে আমদানি রপ্তানিতে গতি বাড়বে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। শাহিন গোলদার, এসএটিভি, সাতক্ষীরা। প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থা। জাতীয় প্রেসক্লাবে এ মাহফিলে অংশ নেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আকমা মোজাম্মেল হক ও আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় সৈয়দ আশরাফের রাজনৈতিক গুণের কথা তুলে ধরেন বক্তারা। তাকে সৎ ও নিবেদিত প্রাণ নেতা উল্লেখ করে তার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে কাজ করতে সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। এ সময় সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। দৈনিক সংবাদের খুলনার ব্যুরো চিফ মানিক সাহা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচারের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ। জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা সাংবাদিক মানিক সাহার হত্যায় জড়িতদের শিগগিরই গ্রেফতারের দাবি জানান। পরে একই স্থানে নারীর প্রতি অশোভন ও কটূক্তির অভিযোগে মাওলানা আহমদ শফিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে মানববন্ধন করেছে নারী শ্রমিকরা। এ সময় সুবর্ণচর সহ দেশের বিভিন্ন স্থানে নারী শিশু ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। এদিকে প্রথম বাংলাদেশি আমেরিকান ও মুসলিম সিনেটর শেখ রহমানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট। জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনি শুধু প্রথম মুসলিম সিনেটরই নন, বরং একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি। অন্য সিনেটরদের সঙ্গে শেখ রহমানও শপথ নিয়েছেন। বাংলাদেশ থেকে গিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ রহমান, তবে সেখানে গিয়ে কলেজের ব্যয় মেটাতে একটি রেস্টুরেন্টে ডিশ ওয়াশারের কাজও করেছেন তিনি। এক পর্যায়ে তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে ডিগ্রি লাভ করতে সক্ষম হন। এই ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদে। এরপরই দেখবেন মাঠে ময়দানে। আর এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ সবাইকে।